আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যরকম সময় চলছে এখন, এমন সময় যখন অতীত পুরোপুরি বিদায় নেয়নি, আবার ভবিষ্যতও স্পষ্ট হয়ে ওঠেনি। একদিকে আওয়ামী লীগকে ঘিরে প্রশ্ন, তারা কি সত্যি শেষ? অন্যদিকে সীমান্তে নতুন উত্তেজনা, ভারত কি নতুন ধরনের চাপ প্রয়োগের পথে হাঁটছে? উপরিভাগে দুটো আলাদা ঘটনা মনে হলেও গভীরে গেলে দেখা যায় এরা একই গল্পের দুই অধ্যায়। রাজনীতিতে অনেক সময় এমন হয় যে একটি সরকার পড়ে যায়, একটি ক্ষমতার কাঠামো ভেঙে যায়, কিন্তু তার ছায়া থেকে যায়। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো সেটাই ঘটেছে বা ঘটছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়েছে, নির্বাচনে অংশ নিতে পারেনি, আইনি বাধার মুখোমুখি হয়েছে। কিন্তু একটা রাজনৈতিক দল কেবল নিবন্ধন বা নির্বাচনী প্রতীক দিয়ে বেঁচে থাকে না। তার সামাজিক ভিত্তি থাকে, স্মৃতি থাকে, সমর্থক থাকে, স্বার্থ গোষ্ঠী থাকে, প্রশাসনিক উত্তরাধিকার থাকে। তাই আজ প্রশ্নটা আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটা নয়, প্রশ্ন হলো আওয়ামী লীগ কেমন আওয়ামী লীগ হয়ে ফিরে আসতে চায়। ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ায় কোনো বড় গণভিত্তিক দলকে প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে স্থায়ীভাবে মুছে ফেলা যায়নি। আওয়ামী লীগের ক্ষেত্রে এর আগে হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে। পাকিস্তানে মুসলিম লীগ, ভারতে কংগ্রেস, নেপালে রাজতন্ত্রপন্থী দল, শ্রীলঙ্কায় রাজাপাকসে পরিবার এবং আওয়ামী লীগের সময়ই বাংলাদেশে জামায়াত ইসলামী। প্রত্যেকেই কখনো না কখনো পতনের মুখ দেখেছে বা নিষিদ্ধ হয়েছে, কিন্তু পতন আর বিলুপ্তি কিন্তু এক জিনিস নয়। আমি কিছু দলের কথা বললাম যারা ক্ষমতা থেকে পতন হয়েছে, কিছু দল জনভিত্তি ছিল কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগের সমালোচক, কিন্তু একই সঙ্গে বর্তমান বাস্তবতা নিয়েও উদ্বিগ্ন। তারা হয়তো আওয়ামী লীগের প্রত্যাবর্তন চান না, কিন্তু তারা আইনহীনতা, জনতার বিচার, রাজনৈতিক প্রতিহিংসা বা রাষ্ট্রীয় দুর্বলতাও দেখতে চান না। এই মনস্তত্ত্বকে ভুলভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি হিসেবে ব্যাখ্যা করলে ভুল হবে। রাজনীতিতে একটা কথা আছে, মানুষ অনেক সময় বিকল্পের ব্যর্থতাকে সমর্থন করে, কিন্তু সেটা পুরনো শক্তির প্রতি ভালোবাসা নয়। এখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট। দলটা এখনো পর্যন্ত জনগণের সামনে বিশ্বাসযোগ্য আত্মসমালোচনা উপস্থাপন করতে পারেনি। 2024 সালের ঘটনাগুলো নিয়ে তারা কি ভাবে, অতীতের ভুলগুলো কি ছিল, ক্ষমতার অপব্যবহার হয়েছিল কিনা, দলীয় কাঠামোর কোথায় সমস্যা ছিল, তরুণ প্রজন্ম কেন তাদের থেকে দূরে সরে গেল, এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে কেবল আমাদের উপর অন্যায় হয়েছে এই অবস্থান দীর্ঘমেয়াদে কোনো রাজনৈতিক পুনর্জন্মের ভিত্তি হতে পারে না। আবার অন্যদিকে যারা মনে করেন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করলেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ হবে, তাদের জন্য ইতিহাস খুব উৎসাহব্যঞ্জক নয়। আমি খানিকটা উদাহরণ আগে দিয়েছি, ক্ষমতায় থেকে পতন নিষিদ্ধ, ক্ষমতায় না থেকেও পতন নিষিদ্ধের উদাহরণ দিয়েছি, বাংলাদেশ সহ পাকিস্তান সহ বিভিন্ন দেশে। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রতিযোগিতা, নির্বাচন, জনগণের রায়, আদালত নয়, নির্বাহী আদেশ নয়, বরং ভোট বাক্স। একটা দলকে জনগণ প্রত্যাখ্যান করলে সেটা রাজনৈতিক পরাজয়, কিন্তু রাষ্ট্র যদি জনগণের সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগই না দেয়, তাহলে বিতর্ক থেকে যায়। এই বিতর্কের মধ্যেই সীমান্তে, বাংলাদেশ ভারত সীমান্তে আরেকটি নাটকীয় অধ্যায়ের সূচনা হয়েছে। গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়, এটা সার্বভৌমত্বের প্রশ্ন, রাষ্ট্রের মর্যাদার প্রশ্ন, কূটনৈতিক আস্থার প্রশ্ন।
বাংলাদেশ বলছে আগে নাগরিকত্ব যাচাই হবে, তারপর কাউকে গ্রহণ করা হবে। ভারত বলছে তাদের দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাগজে কলমে দুই অবস্থানই, অর্থাৎ বাংলাদেশের অবস্থান এবং ভারতের অবস্থানই যুক্তিসঙ্গত শোনায়, কিন্তু বাস্তবতা অনেক 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 বেশি জটিল। কারণ সীমান্তে যখন নারী, শিশু, বৃদ্ধ মানুষ ঘন্টার পর ঘন্টা নো ম্যানস ল্যান্ডে আটকে থাকে, তখন বিষয়টি আর কেবল প্রশাসনিক থাকে না, তখন সেটি মানবিক সংকটে পরিণত হয়। আর এখানেই প্রশ্ন আসে, হঠাৎ এখন কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাতে হয়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন, সাম্প্রতিক নির্বাচনের পরে যে পরিবর্তন হয়েছে, বিজেপির রাজনৈতিক শক্তি বৃদ্ধি, আসামে দীর্ঘদিন ধরে চলা অনুপ্রবেশকারী রাজনীতি, সব কিছু মিলিয়ে অভিবাসন ইস্যুটি আবারও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। ভারতের জন্য এটা ভোটের রাজনীতি হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এটা জাতীয় নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্ন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কখনোই শুধু দুদেশের সম্পর্ক ছিল না। এর সঙ্গে ইতিহাস জড়িত, আবেগ জড়িত, মুক্তিযুদ্ধ জড়িত, ভূগোল জড়িত, অর্থনীতি জড়িত। সেই কারণেই সীমান্তে একটা ছোট্ট ঘটনা অনেক সময় বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। আর এই মুহূর্তে সেটি আরও সংবেদনশীল, কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের অবসানের পর দিল্লিকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি করতে হচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনার প্রশ্ন এখনও পুরোপুরি অমীমাংসিত। অর্থাৎ ভারত একসঙ্গে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চাইছে বলে আমার মনে হচ্ছে। প্রথমত, বাংলাদেশের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা। দ্বিতীয়ত, নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা সামলানো। তৃতীয়ত, আঞ্চলিক প্রভাব ধরে রাখা। সমস্যা হচ্ছে এই তিনটি লক্ষ্য সবসময় পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সীমান্তে কঠোরতা দেখানো পশ্চিমবঙ্গ বা আসামের রাজনীতিতে জনপ্রিয় হতে পারে, কিন্তু সেটি ঢাকায় ইতিবাচক বার্তা পাঠায় না। কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ সেটিকে ইতিবাচকভাবে দেখে না। পররাষ্ট্র দপ্তরের দেখবার তো সুযোগই নেই। বরং বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করে যে ভারতের কেন্দ্রীয় কূটনীতি আর সীমান্তের বাস্তবতা এক কথা বলছে না। ফলে যে সম্পর্ক পুনর্গঠনের কথা বলা হচ্ছিল সেটা আবারও সন্দেহ ও অবিশ্বাসের ভারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। মজার বিষয় হলো, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সীমান্ত সংকট, এই দুই ইস্যুর গভীরে একটা অভিন্ন প্রশ্ন আছে। সেটি হলো, বাংলাদেশ কি নিজের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত নিজেই নেবে, নাকি অন্যের ছায়ার মধ্যে থেকে যাবে? প্রশ্নটা পুরনো, কিন্তু এখনও আছে। বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা ধারণা ছিল, দিল্লির সমর্থন থাকলে অনেক কিছু সম্ভব। আবার আরেক পক্ষ বিশ্বাস করত, দিল্লি বিরোধিতা করলে অনেক কিছু অসম্ভব। 2024 পরবর্তী বাস্তবতা দেখাচ্ছে বিষয়টা এত সরল নয়। যেভাবে আমরা ভাবছি সেটা কিন্তু এত সহজ নয়, বা যেভাবে ভারত ভেবেছে সেটাও সহজ নয়। ভারত এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতও আজ নিজের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, ভূরাজনৈতিক চাপ এবং রাজনৈতিক হিসেব নিকেশের মধ্যে রয়েছে।
অন্যদিকে বাংলাদেশও আগের বাংলাদেশ নয়। তরুণ প্রজন্মের রাজনৈতিক প্রত্যাশা বদলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক বয়ানকে বদলে দিয়েছে, আন্তর্জাতিক পরিবেশও পাল্টেছে। এখন আর কোনো রাজনৈতিক দল কেবল ইতিহাসের উপর দাঁড়িয়ে বেঁচে থাকতে পারে না। আওয়ামী লীগের জন্য যেমন এটা সত্য, বিএনপির জন্য তেমনই সত্য। একটা দল অতীতের গৌরব নিয়ে বাঁচতে পারে না, আবার অন্য একটা দল কেবল অতীতের ব্যর্থতার সমালোচনা করেও দীর্ঘদিন টিকে থাকতে পারে না। মাথায় রাখতে হবে উভয় পক্ষকে। সবশেষে মনে হয় বাংলাদেশের সামনে আজ দুটো বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা, গণতন্ত্রকে প্রতিশোধের রাজনীতি থেকে মুক্ত করা। দ্বিতীয় পরীক্ষা, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে আত্মসম্মান ও বাস্তববোধের ভারসাম্যে পরিচালনা করা। যদি আমরা প্রথম পরীক্ষায় ব্যর্থ হই, তাহলে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হবে। যদি দ্বিতীয় পরীক্ষায় ব্যর্থ হই, তাহলে সীমান্তের উত্তেজনা আরও বড় আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে। ইতিহাসের এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন উত্তেজনা নয়, আত্মবিশ্বাস, আবেগ নয়, প্রজ্ঞা, প্রতিশোধ নয়, ন্যায় বিচার, এবং সবচেয়ে বেশি প্রয়োজন নিজের পথ নিজে বেছে নেওয়ার সাহস। কারণ রাষ্ট্রের শক্তি, যে কোনো রাষ্ট্রের শক্তি কেবল সেনাবাহিনীতে নয়, অর্থনীতিতে নয়, কূটনীতিতেও নয়। রাষ্ট্রের প্রকৃত শক্তি হলো সে কতটা স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। বাংলাদেশের সামনে আজ সেই প্রশ্নটাই দাঁড়িয়ে আছে। সীমান্তের ধুলো একদিন থেমে যাবে, রাজনৈতিক স্লোগানও বদলে যাবে, কিন্তু এই সময় আমরা যে সিদ্ধান্তগুলো নেব সেগুলোই হয়তো আগামী এক দশকের বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র নির্ধারণ করবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।